প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাখাওয়াত হোসেন সেলিম। আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজ্ঞ সিপিএ কে এম হক। হক ভাই, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমাদের যে অতিথি, উনি প্রায় 30 বছর এই দেশে অবস্থান করছেন এবং প্রায় 3 যুগ প্র্যাকটিস করছেন সিপি হিসাবে, এবং এদেশের সরকারি ট্যাক্স এবং অডিট ডিপার্টমেন্টেও তিনি কাজ করেছেন প্রায় 2 যুগ। তার কাছ থেকে শুনবো আমরা ট্যাক্সের বিভিন্ন বিষয় নিয়ে। তা আমি প্রথমে হক ভাই, আমরা শুরু করবো যে আপনি যুক্তরাষ্ট্রে কখন আসছেন, আসার আগে বাংলাদেশে কি করছিলেন সেই বিষয়ে যদি শুরু করেন। আমি প্রায় 3 দশক আগে আগে যুক্তরাষ্ট্রে চলে আসি। তার আগে আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করে আসি। ফার্স্ট ক্লাস ফার্স্ট হই আমার ডিপার্টমেন্টে, এবং একই সময়ে আমি ওই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আইসিএমএ যেটা বলে সেটাও কমপ্লিট করি। সেখানেও খুব অল্প সময়ে আমি ওটা কমপ্লিট করি এবং রেকর্ড করে মার্ক রেখে ওটা করে তারপরে আমি চলে আসি যুক্তরাষ্ট্রে। ওইখানে কোনো জবে কোনো অভিজ্ঞতা বা জবে অল্প দিন ছিলাম। আমেরিকান একটা শিপিং কোম্পানিতে অল্প দিন কাজ করেছি, কত দিন করার সুযোগ হয়নি। বছর খানেক কান্ট্রি ফাইন্যান্স ম্যানেজার হিসেবে ছিলাম। তারপরে আমি মাইগ্রেশন নিয়ে চলে আসি। এখানে কিভাবে শুরু করলেন? এখানে আসার পরে এখানেও ওই ওই ইউএস একটা শিপিং কোম্পানিতে আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জয়েন করি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি আমার এমবিএ পড়া শুরু করি। এমবিএটা শেষ করি স্পেশাল ডেল্টা অনার নিয়ে এমবিএ শেষ করি। তারপরে তো আমার সিপিএ করি। সিপিএ এর পরে একটার পর একটা আরও বেশ কিছু লাইসেন্স করি, যেমন সিআইটিপি, সিজিএমএ, সিআরএমএ অ্যান্ড সিএফই, এই লাইসেন্সগুলো আমি করি। এর মাঝে যখন দেশে ছিলাম তখন আবার লন্ডনেরও 2টো ডিগ্রি করি, সেটা এমবিআইএম এবং সিইএ। তো বলতে পারেন প্রায় বাংলাদেশে 2টো, লন্ডনে 2টো এবং আমেরিকাতে 6টা ডিগ্রি নিয়ে আমি আমার প্রফেশনাল কম্পিটেন্সি বাড়াই। এখানে কাজের যে প্রথম অভিজ্ঞতা যদি বলেন, কিভাবে শুরু করলেন, যে আপনার যে প্রতিষ্ঠানটা কে এম হক সিপিএপিসি শুরু করলেন, সেই প্রতিষ্ঠার বিষয়টা যদি বলেন। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমি আসলে সরকারি দপ্তরে যখন কাজ শুরু করি আমার ওই জীবন নিয়ে আমি ছিলাম, কিন্তু আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বলল যে আমাদের কমিউনিটিতে অভিজ্ঞ সিপিএ নেই। আপনার এত অভিজ্ঞতা এবং পারদর্শিতা, সেটা যদি কমিউনিটি উপকৃত হয় কেন আপনি প্র্যাকটিস করবেন না। অনেকে পুশ করে আমাকে প্র্যাকটিস শুরু করায়। তো আস্তে আস্তে আমি নিজেও প্র্যাকটিসে ভালোই লেগে যায়, এবং যখন দেখি আমি আমার কমিউনিটির আমার ক্লায়েন্টদেরকে সন্তুষ্ট করতে পারতেছি, উপকৃত করতে পারতেছি, তখন আমারও ভালো লাগে। এটা অন্যরকম একটা আনন্দ। ট্যাক্স ডিপার্টমেন্ট এবং অডিট ডিপার্টমেন্টে কাজ করেছে, সেই কাজেরও যদি কিছু অভিজ্ঞতা বলেন, কত বছর সেখানে কাজ করেছেন? হ্যাঁ, ওইখানে প্রায় 25 বছর কাজ করেছি। তো ওইখানে এদেশের সরকারি দপ্তরের অডিটরদের একটা অস্কার পুরস্কার আছে। আমি কিন্তু আপনাদের আশীর্বাদে 2বার অস্কার পুরস্কার প্রাপ্ত সরকারি দপ্তরের অডিটর। তো সেটাও একটা বড় অ্যাচিভমেন্ট। প্লাস আমার বেশ কিছু অডিট এদেশের মিডিয়াতে স্থান পেয়েছে, যেমন নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস, বিভিন্ন মিডিয়াতেও স্থান পেয়েছে। এবং আরও কিছু অভিজ্ঞতার কথা বলতে পারি। আমি অডিট করেছি আপনাদের এই মিডিয়ার জায়ান্ট যে ভায়াকমের নাম হয়তো শুনেছেন। ভায়াকম গ্রুপটাকে আমি অডিট করেছি। তারপরে যে গাইকো ইন্স্যুরেন্স কোম্পানি, এটাও অডিট করেছি। ফিলিপ মরিস, এটা অডিট করেছি। ফাইজার ফার্মাসিউটিক্যাল, এটা অডিট করেছি। হেমসলি এন্টারপ্রাইজ, এটা অডিট করেছি। এটা বিভিন্ন কর্পোরেট লেভেলে আমি ফরচুন 500 কর্পোরেশন অনেকগুলো অডিট করেছি। সেখানে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, যেটা আমি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। চেষ্টা করছেন।
আর ট্যাক্স ডিপার্টমেন্টেরও যদি কিছু অভিজ্ঞতা বলেন। ট্যাক্স ডিপার্টমেন্টের অভিজ্ঞতাটা খুব এটা ইউনিক অভিজ্ঞতা আমি বলতে পারবো যে আমরা যে ট্যাক্স ফাইল করি সেটা ট্যাক্স ডিপার্টমেন্টে গেলে ওখানে কি হয় সেই ব্যাপারটা যদি জানা যায় তাহলে কিন্তু আপনার রিটার্নটা বেটার দাখিল করা যায়। তো আমি ওই অডিট ট্যাক্স ডিপার্টমেন্টে ওই রিটার্ন সিলেকশন থেকে আরম্ভ করে এক্সামিনেশন সবই করেছি। তাতে আমি জানি যে এখান থেকে রিটার্ন সাবমিট হওয়ার পরে সরকার ট্যাক্স ডিপার্টমেন্ট কি দৃষ্টিতে ওই রিটার্নগুলো দেখে সেটা খুবই ইন্টারেস্টিং, যেটা আসলে আমি বলবো যে আমি খুব গর্বিত যে ওই জ্ঞানগুলো অর্জন করতে পারছি, যেটা আমি আমার ক্লায়েন্টদেরকে এক্সট্রা হেল্প করতে পারি। সেই বিষয়ে অনেক দুর্লভ অভিজ্ঞতা রয়েছে আপনার। তো কে এম হক সিপিএ পিসি মূলত কাজ শুরু করে জ্যাকসন হাইটে কখন শুরু করে? আমি তো প্রথমে শুরু করি ব্রায়ারউডে, ব্রায়ারউড থেকে জ্যাকসন হাইটে আসি প্রায় 20 বছর 20 বছর যাবত 20 বছর যাবত। তো আমরা বিস্তারিত সব বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা যে বিষয়টা গ্রাহকরাও বা যারা শুনছে দর্শকরা সেটা জানার জন্য যে আসলে সরকারিভাবে কখন ট্যাক্স ফাইলিংটা শুরু হবে এবং শেষ হবে কখন, যেটা আমরা বলি ইন্ডিভিজুয়াল ট্যাক্স। ওকে, ইন্ডিভিজুয়াল ট্যাক্স যেটা ওই মূলত তো সবাই ইলেকট্রনিক ফাইল করে, তো ইলেকট্রনিক ফাইলিংটা শুরু হবে এই জানুয়ারি মাসের 19 তারিখ থেকে আইআরএস গ্রহণ করা শুরু করবে। তবে ম্যানুয়ালি যদি কেউ ফাইল করে তার আগেও করতে পারে, তবে ইলেকট্রনিক ফাইলিংটা তারা গ্রহণ করা শুরু করবে 19 তারিখ থেকে, এই জানুয়ারি 19 তারিখ থেকে। শেষ হওয়ার কথা ছিল এপ্রিল 15, যেটা ফ্রাইডে, কিন্তু ফ্রাইডেতে ওয়াশিংটন ডিসির এই জন্মদিবসের জন্য ওইটা উদযাপন করার জন্য সেটা আমাদেরকে আরও 2 দিন বাড়িয়ে দিয়েছে। আমরা পরের মানডেতে, যেটা 18 তারিখে শেষ হবে। সব স্টেটে কি একই নিয়মে শুরু এবং শেষ হবে? সব স্টেটেও একই নিয়ম, তবে দুটো স্টেটেরটা আবার 19 তারিখে, যেমন ম্যাসাচুসেটস এবং মেইন, আর আরেক দিন বেশি সময় পাচ্ছে। শুরুটা না শেষটা? শেষটা, হ্যাঁ শেষটা, শুরুটা একই সাথে। আর ইন্ডিভিজুয়াল ট্যাক্সের ক্ষেত্রে যদি এবার কোনো নতুন আগের তুলনায় এখন কোনো পরিবর্তন আসছে কিনা সেই বিষয়টা যদি একটু বলেন। হ্যাঁ, কিছু কিছু তো পরিবর্তন হচ্ছে, যেমন আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন আগের চেয়ে বেড়ে গেছে। এবার সিঙ্গেল যারা, তাদের ডিডাকশন 6,300, যারা হেড অফ দ্য হাউস হোল্ড তাদের 9,250, আর যারা ম্যারিড ফাইলিং জয়েন্টলি তাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 12,600। তো আর যারা ম্যারিড ফাইলিং সেপারেটলি তারা 6,300। আরও পরিবর্তন হয়েছে যে এক্সামশন আগে যাতে একটু বেড়ে গেছে, এখন পার পারসন 4,000 করে এক্সামশন ডিডাকশন পাবে আইআরএস এর ক্ষেত্রে। এটা একটা পরিবর্তন। আরও বেশ কিছু পরিবর্তন আছে, যেমন আপনার আপনার ট্রাভেলের যেইটা রেট মাইলেজ, সেটা এবার পার মাইল 57.5 সেন্টস করে করেছে। পার ডিমটা এবার করেছে $250, ম্যাক্সিমাম, মিনিমাম $185। আর আরও সিগনিফিক্যান্ট পরিবর্তন যেগুলো এবার লক্ষ্য করা যায় সেটা হলো যে ওই একটা হচ্ছে ওই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটা গত বছর শুরু হয়েছে, তবে গত বছরের চাইতে এবার কিন্তু অনেক বেড়ে গেছে। গত বছর ছিল পার পারসন $85 পেনাল্টি, সেটা এবছর করেছে $325 পার পারসন পেনাল্টি, অথবা 1% অফ এজিআই, যেটা হায়ার হবে সেটা গতবার ছিল, এবার করছে আপনার 2%, যার জন্য এটা একটা সিগনিফিকেন্ট পরিবর্তন। আর আরেকটা যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে ফাতকা অ্যাক্ট, যেটা সেটা কিন্তু আমাদের কমিউনিটিকে বিরাট নাড়া দেবে। এই ফাতকার
যে কমপ্লায়েন্স সেটা যদি আমরা আমাদের কমিউনিটি এখন শুরু না করে তাহলে কিন্তু আলটিমেটলি এটা খুব সিরিয়াস আকার ধারণ করতে পারে। যদি আর একটু বিস্তারিত বলেন। এটার আওতায় যারা আমেরিকার সিটিজেন বা রেসিডেন্ট তাদের যদি আমেরিকার বাইরে, যেমন আমাদের ক্ষেত্রে ধরেন বাংলাদেশে যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যেটা লিকুইড অ্যাসেট বলে, সেটার মধ্যে হইতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, শেয়ার মার্কেটের যে টাকা বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেটা থাকে, সেটা যদি বাড়িঘর সেই আওতায় আসবে না, বাড়িঘরটা ওই আওতায় ফাতকার আওতায় আসে না। হ্যাঁ, তো ওইটা যদি আপনার বছরে যে কোনো সময় $10,000 হয় তাহলে কিন্তু $10,000। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময়, বছরে যে কোনো সময় যদি $10,000 বা ততোধিক হয় তাহলে এটা ম্যান্ডেটরি যে এটা রিপোর্ট করা। নাম্বার ওয়ান, আপনার এটার ওই অ্যাকাউন্টের থেকে যে আয় হবে ইন্টারেস্ট বা ডিভিডেন্ড, সেটা ট্যাক্স রিটার্নে ডিক্লেয়ার দেওয়া উচিত এবং ট্যাক্স রিটার্নে উল্লেখ করতে হবে যে আমার ফরেনে অ্যাকাউন্টে আমার আছে, টাকা আছে। সেই অ্যাকাউন্টটা আমার নিজেরও হইতে পারে, অন্যটাও যদি আমি সিগনেটরি হই তবু কিন্তু এই রিকোয়ারমেন্টটা আওতায় পড়ে, হিসাব দিতে হবে। আচ্ছা, ওইখানে রিটার্নে বলার পরে জুন মাসে যে আপনার এই অ্যাসেটগুলো জন্য আলাদা করে ফর্ম সাবমিট করতে হবে। তবে এইটা আমার মনে হয় আমাদের কমিউনিটি এখনো এই ব্যাপারে অত, যেহেতু নতুন আইন বা আইন আগে আইনটা আগেই ছিল কিন্তু ইদানিং কার্যকর হচ্ছে। আর গত বছর থেকে শুরু নাকি এবার থেকে? আমাদের ধরেন জুন 2014 থেকে এটা সিরিয়াসলি তারা নিচ্ছে। তার মানে গত বছর কিছু সময় পাইছে, এই বছর পুরো বছরটাই পাবে। তো যার জন্য আমি আমাদের কমিউনিটির সবাইকে বলবো যে এই ব্যাপারে সচেতন হন, অভিজ্ঞ যারা জানে তাদের সাথে যোগাযোগ করে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী সব যত রকম কমপ্লায়েন্স আছে সেটা আপনারা পালন করুন। কারণ এখানে আরেকটু বলা দরকার যে আমাদের এই আমেরিকার বাইরে যেসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে তাদেরকে এইভাবে নির্দেশ দেওয়া হয়েছে আইআরএস থেকে যে তারা দুইটা রিপোর্ট করবে। একটা হলো ডিউ ডিলিজেন্স, তাদের যে আমেরিকান সিটিজেন বা রেসিডেন্টদের কী কী লিকুইড অ্যাসেট আছে। আরেকটা হলো যে আরেকটা রিপোর্ট করবে যে এরা কি উইলিংলি তার ইনফরমেশন দিছে না সে দেয়নি। তো এইটা রাখছে এই জন্য যে যারা উইলিংলি দেয়নি তাদের জন্য হয়তো খুব খুব কঠিন পেনাল্টির ব্যবস্থা করবে। যার জন্য আমার মনে হয় যে আমরা এই ব্যাপারে সচেতন হই এবং এই কমপ্লায়েন্সটা বজায় রাখি। এতে ওইরকম কোনো সিরিয়াস হবে না, শুধু রিপোর্টটা করতে হবে। এখন সেই রিপোর্ট করলেও সেটার উপর তো ট্যাক্স দিতে হচ্ছে না। যারা ধরেন দেশের বাইরে, আমেরিকার বাইরে যাদের রিসেটের কথা বললেন, টাকা অর্থের কথা বললেন, তাদের সেখানে সেই দেশের নিয়ম অনুযায়ী তারা সেখানে নিশ্চয়ই ট্যাক্স দেয়। সেই বিষয়টা এখানে আবার কি তাদের ট্যাক্স দিতে হবে, এরকম কোনো বিষয় আছে কিনা? না, এখন যদি সে ওইখানে ট্যাক্স ফাইল করে সেখানে আপনার এখানে সে একই ইনকাম, ওইখানে যে ইনকাম ডিক্লেয়ার করছে সে যদি ওইখানেই শুধু তার ইনকাম হয় এখানে ডিক্লেয়ার দিবে। আর এখানে মজার ব্যাপার হলো যে আপনার ফরেন সোর্স ইনকাম হলে $100,800 পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না পার পারসন। যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ধরেন কাজ করে, ফর এক্সাম্পল দুজনেই $100,800 উপরে ইনকাম করে, তাহলে কিন্তু তারা $1,600 পর্যন্ত কোনো ট্যাক্স দিবে না। এটা এরকম একটা শুধু রিপোর্ট করবে, হ্যাঁ, তারপরে সে ওইটার উপর যে আছে এক্সামিনেশন সেটা নিয়ে নেবে। এটা মজার ব্যাপার, অনেকে মনে করে যে এটার উপর ডবল ট্যাক্স দিতে হবে। যদি ট্যাক্সেবল ইনকামও হয় তারপরেও ওই ফরেনে যে ইনকাম দিবে, ফরেন ট্যাক্সের জন্য আবার ক্রেডিটের ব্যবস্থা আছে। যদি আপনি ধরেন আপনি ইনকামের উপর ওইখানে ট্যাক্স দিয়ে থাকেন, এখানে যে ট্যাক্স আসে ওইখানে যে ট্যাক্স দিচ্ছেন সেটার জন্য এখানে ক্রেডিট দিবে। অনেক সুযোগ সুবিধা আছে, শুধু কমপ্লায়েন্সটা ইম্পর্টেন্ট। অনেকে ভয়ে আছে যে এটাতে হয়তো অনেক রকম ট্যাক্স, দুরকম ট্যাক্স দিতে হবে না, আসলে তা না। এটা জিনিসটা খুব সহজভাবেই করা হয়েছে, শুধু রিপোর্টিংটা ইম্পর্টেন্ট, কিন্তু ডবল ট্যাক্সেশন হবে না সেই বিষয়টা।
আর যারা হোক ভাই আনডকুমেন্টেড যারা রয়েছে এখানে, জানেন সারা যুক্তরাষ্ট্রে অনেক আনডকুমেন্টেড লোক রয়েছেন, তাদের ক্ষেত্রে ট্যাক্সের বিষয়টা কেমন হবে? তারা আসলে যারা ট্যাক্স ফাইল করে না বা যারা করে, এই বিষয়টা যদি বলেন করাটা উচিত কিনা। বিষয়টার ব্যাপারে করা উচিত এই জন্য যে এখন এই দেশের যারা আনডকুমেন্টেড, এখানে যত রকম ইমিগ্রেশন বিল হাউসে আছে সবগুলোতে কিন্তু সেকশন আছে ট্যাক্স ফাইলিং এর রিকোয়ারমেন্টের ব্যাপারে। তো অবশ্যই যারা ট্যাক্স ফাইল করবে এটা তাদের জন্য প্লাস পয়েন্ট হবে, কারণ আইন আমি যতদূর জানি যতগুলো বিল হাউসে আছে সবগুলোতেই একটা সেকশন আছে যে ট্যাক্স কমপ্লায়েন্সের ক্ষেত্রে। অতএব আপনারা যদি ট্যাক্স ফাইল করেন এটা আপনাদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। যারা আনডকুমেন্টেড মানে সবার ক্ষেত্রে ফাইল করাটা, ট্যাক্স ফাইল করাটা উচিত। আর যারা ট্যাক্স ফাইল, যাদের ইনকাম একবারে কম বা নেই এরকম যারা আছে, তাদের ক্ষেত্রে ট্যাক্স ফাইলিং এর বিষয়টা কেমন? তাদের ক্ষেত্রে ধরেন আপনার যদি ইনকাম যদি W2 ইনকাম হয়, সার্টেন ইনকাম পর্যন্ত আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আসে না। যেমন সিঙ্গেল হলে ধরেন আপনার 10,300 পর্যন্ত কোনো ট্যাক্স আসবে না। ম্যারিড হলে পরে ধরেন আপনার 20,600 পর্যন্ত কোনো ট্যাক্স আসবে না। কিন্তু আপনার ফাইল করাটা ইম্পর্টেন্ট, যে আপনি যদি W2 হলেও হয়তো আপনার এমপ্লয়ার আপনার কাছে ট্যাক্স কেটে রাখছে, আপনি যদি ফাইল না করেন তাহলে কিন্তু ওটার জন্য যে রিফান্ড আপনার আছে সেটা কিন্তু দিবে না। আপনার ফাইল করতে হবে এবং ক্লেম করতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যে আপনার ইনকামটা এবং এক্সপেন্স থাকলে রিপোর্ট করা উচিত। এই জন্য এই দেশে 3 বছরের একটা স্ট্যাচু আছে। আপনাকে যদি এক্সামিন করে, গভর্নমেন্ট হ্যাজ 3 ইয়ার্স ইন জেনারেল, 3 ইয়ার্স যে আপনাকে এক্সামিন করতে পারে। তারপরে সেটা শুরু হয় যখন আপনি ফাইল করবেন। আপনি যদি ফাইল না করেন তাহলে যে কোনো সময় আপনার বিগত বেশ অনেক বছরের ট্যাক্স রিটার্ন নিয়ে আপনাকে এক্সামিন করতে পারে। কিন্তু আপনি যদি ফাইল করেন তাদের 3 বছর সময় আছে সেটা এক্সামিন করার। এই ব্যাপারটা কিন্তু সবার জানা দরকার, যে ফাইল না করলে কিন্তু স্ট্যাচু নেই, ফাইল করার পরে 3 বছরের স্ট্যাচু। সেটাই আছে। আর হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে দেখা যায় কেউ অনেক ওয়াইফরা কাজ করে না, সেই ক্ষেত্রে ইনকামের যে বিষয়টা থাকে, সেখানে যে সে গৃহিণী হিসেবে হাউস হোল্ড বা হাউস ওয়াইফ হিসেবে কাজ করে, সেই বিষয়টা ট্যাক্স ফাইলের মধ্যে কিভাবে আসবে? সেখানে এখানে ইনকামের বিষয় থাকে কিনা? ইনকাম যদি তার না থাকে, সে ইনকাম হাউসের কাজগুলো করে গৃহিণী হিসেবে, সেটা কোনো ইনকাম না। সে হাজবেন্ড বা তার স্পাউসের ইনকাম ডিক্লেয়ার দিয়ে জয়েন্টলি ফাইল করবে, সেটাই আইন। এবং জয়েন্টলি ফাইল করলে তো আপনার সবচেয়ে বেটার ডিডাকশন পাবে। আর ট্যাক্স রেটটা ম্যারিড ফাইলিং জয়েন্টলির ক্ষেত্রে সবচেয়ে কম। আরেকটা বিষয়, যখন তারা রিটায়ারমেন্টে যাবে, হাজব্যান্ড ওয়াইফ কাজ করলো না সারা জীবন, সেই ক্ষেত্রে তাদের কোনো বেনিফিটের ক্ষেত্রে এখানে রিটায়ারমেন্ট মানে আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের কথা বলতেছেন তো? সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা যারা কন্ট্রিবিউট করে তাদের এন্টাইটেলমেন্ট বেশি। তবে আপনি যখন যে কোনো স্পাউস যদি ওই সোশ্যাল সিকিউরিটি এজ আসে, তখন যদি সে উল্লেখ করে তার স্পাউসের কথা, হ্যাঁ, তাহলে কিন্তু স্পাউসও একটা বেনিফিটের অধিকারী হইতে পারে। কিন্তু সেটা ওই হাজব্যান্ড বা ওয়াইফের ইনকাম বেস যেটা ক্যালকুলেশন সেটার উপর বেসিস করে। কিন্তু নিজের যদি ইনকাম থাকে সেটার উপর এন্টাইটেলমেন্ট বেশি, যেহেতু আপনি অলরেডি কন্ট্রিবিউট করছেন এই বিষয়টা। আর সংসারে যখন হাউস হোল্ড থেকে একজন ছেলে অথবা মেয়ে যখন 18 বছর হয়ে যায়, ছাত্র থাকলো অথবা ছাত্র না থাকা অবস্থায় যদি সে কাজে, তখন ট্যাক্স ফাইলটা সে কখন থেকে শুরু করবে? ট্যাক্স ফাইল শুরু করে যখন তার ইনকাম হবে তখন থেকে শুরু করবে। ইনকাম ছেলে মেয়েদের ইনকাম হলেই ট্যাক্স ফাইল করা উচিত, যত ইনকামই হোক সেটা। যত ইনকাম। অনেকে ধরেন কলেজে পড়াকালীন একটু কাজ করে, পার্ট টাইম একটু কাজ করে, সেই বিষয়গুলা নিয়ে তখন সেটাতে সে ফাইল করবে। অ্যাট দ্য সেম টাইম ওই স্পেশাল ফাইলিং করে সে বাবা মারও ডিপেন্ডেন্ট থাকতে পারে, দুটোই হবে। সে নিজেও ফাইল করবে, অ্যাট দ্য সেম টাইম তার বাবা মার ডিপেন্ডেন্টও থাকবে। সেই অনুযায়ী বাবা মাও হয়তো ক্রেডিট নিতে পারে। 18 বছর উপরে হলেও আপনার আর্ন ইনকাম ক্রেডিটটা যদি লো ইনকাম হয় বাবা মার, আর্ন ইনকাম ক্রেডিটটা নিতে পারে। কত বছর পর্যন্ত? সেটা 21 বছর পর্যন্ত যদি বাচ্চাটা ফুল টাইম স্টুডেন্ট থাকে। ফুল টাইম স্টুডেন্ট না থাকলে আর পারবে না।
ও। অথবা ডিজেবল হয়। ডিজেবল হলে পরে আপনার কোনো টাইমের মানে বার নেই। 21 বছর পর্যন্ত মানে 21 স্টুডেন্ট। বছর উপরে হলেও যদি বাচ্চা ডিজেবল। ডিজেবল হয়, আর ফুল টাইম স্টুডেন্টের ইয়েটা ধরা হবে 18 বছরের উপরে থেকে। 18 বছর পার হলেও ওই আপনার 19 থেকে আপনার 21 পর্যন্ত বা 23 পর্যন্ত করতে পারেন যদি ফুল টাইম স্টুডেন্ট থাকে। ফুল টাইম স্টুডেন্ট কখন থেকে ধরা হয়? ফুল টাইম স্টুডেন্ট 18 বছর পর্যন্ত তো ওইটার কোনো রিকোয়ারমেন্ট না। 18 বছর পার হওয়ার পরেই তখন তখন রিকোয়ারমেন্ট ফুল টাইম স্টুডেন্টের রিকোয়ারমেন্টটা চলে আসে। সেই বিষয়টা আসে। আহ, আপনি অনেক বিষয় নিয়ে কাজ করেন, ট্যাক্সের অনেক যত বড় যত ক্ষেত্র আছে সবগুলোতে আপনার বিচরণ রয়েছে। তো আপনি এখানে আপনার একটা ফেডারেল অ্যান্ড অল স্টেট যে আপনি কাজ করেন, সেটা কি এখান থেকে আসলে কিভাবে করেন? এটা এটা করা যায়, এটা সবাই করে না, কেন বিশেষ করে যারা ওই মাল্টি স্টেট যাদের ট্যাক্সেবিলিটি আছে অনেক, আমাদের কমিউনিটির অনেকে, বিশেষ করে যারা আইটি এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টেটে কাজ করেন, এটা মাল্টি স্টেট ফাইলিং হয়, সেটা অনেকে বুঝতে পারে না। কিন্তু সেই ব্যাপারগুলো আমরা ডিল করি এবং এরকম অনেক কর্পোরেশন আছে যারা একাধিক স্টেটে, অনেক স্টেটে তাদের বিচরণ। সেই ক্ষেত্রেও আমরা যে ওই ওই কমপ্লায়েন্স যেটা কিভাবে বিভিন্ন স্টেটে ফাইল করতে হবে সেই ব্যাপারে আমরা পারদর্শী। সেভাবে আমি সরকারি দপ্তরেও কাজ করেছি এবং প্র্যাকটিসেও আছে, যার জন্য ওগুলো একটু সাবস্টিকেটেড ফাইলিং, কিন্তু যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে আমরা করতে পারি। একজন সিপি হিসেবে সাধারণত যে স্টেটে আপনি বিজনেস করেন সেই স্টেটের আপনার লাইসেন্সের প্রয়োজন হয়। অন্য স্টেটের ট্যাক্স ফাইল কি আপনি সরাসরি করতে পারবেন? হ্যাঁ, করতে এটা কি পারবেন, সবার ক্ষেত্রে সবাই করতে পারবে। হ্যাঁ, ওই স্টেটের লাইসেন্সের দরকার হবে না, এখান থেকে না সেটা না, আপনি যে কোনো স্টেটে লাইসেন্স হলে আপনি ওগুলো করতে পারবেন। তারা ওইখানে এসে এখানে রিপোর্ট করবে তারা অন্য স্টেটের বসবাস করে বা স্থায়ীভাবে আপনি বসবাস করে। ওইখানে যদি যান আপনি প্র্যাকটিস করেন, তখন ওই স্টেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইখানে গিয়ে প্র্যাকটিস ওইখানে আপনার কেউ যদি এখানে এসে আপনার কাছে করে তাহলে সেই ক্ষেত্রে সেটা প্রয়োজন হবে না। রেসিপ্রোসিটি তখন দরকার হয়। জি। আর পেরোল ট্যাক্সটা কি? পেরোল ট্যাক্সটা যারা ওই আপনার এমপ্লয়ার যাদের বিজনেস আছে তাদের যে পেরোল করে কোয়ার্টারলি, সেই অনুযায়ী গভর্নমেন্টকে ট্যাক্স জমা দিতে হয়। সেটা নির্ভর করে তার পেরোলটা কত বড়। যদি অল্প হয় প্রতি কোয়ার্টারে জমা দিলেই হয় পেরোল ট্যাক্স, আর যদি ইনকাম বেশি হয় তাহলে ট্যাক্সটা জমা দিতে হয় আরও ফ্রিকোয়েন্টলি, অনেক ক্ষেত্রে মান্থলি, অনেকের ক্ষেত্রে উইকলি, অনেকের ক্ষেত্রে প্রতি 3 দিনে। সে নির্ভর করে তার অর্গানাইজেশনটা কত বড়, পেরোলটা কত বড়। আর ইন্ডিভিজুয়াল ট্যাক্সের ক্ষেত্রে তার যদি ছোটখাটো বিজনেস থাকে বা যেগুলাতে বড় ধরনের আয় হয় না, সেগুলা কি একই সাথে কিভাবে সেটা মেনটেন করবে? এটা কি আলাদা ট্যাক্স ফাইল করবে নাকি? না, একই সাথে সেটা আলাদা স্ক্যাজুয়ালে তার সেলফ এমপ্লয়েড যারা তাদের ইনকাম এবং এক্সপেন্স ডিক্লেয়ার দিবে। তবে ইনকাম এবং এক্সপেন্সের রেকর্ড রাখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যাদের সেলফ এমপ্লয়েড যারা আর বিশেষত যারা ক্যাশ লেনদেন হয় তাদের ক্ষেত্রে আইআরএস খুবই খুবই কঠিন। অতএব আপনাদের রেকর্ড কিপিংটা বাড়ানো উচিত। আয়ের হিসাবটাও রাখতে হবে, ব্যয়ের হিসাবটা রাখতে হবে, আয়েরও প্রুফ করতে হবে, ব্যয়েরও প্রুফ করতে হবে। সেই অনুযায়ী যত ডকুমেন্টেশন রেখে ওই অনুযায়ী সে ফাইল করবে। এবং তাদের ক্ষেত্রে কিন্তু ফাইলিং রিকোয়ারমেন্ট আরও বেশি, কারণ হলো সে যেহেতু সেলফ এমপ্লয়েড, সে তো W2-তে ইনকাম করতেছে না। অতএব সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স যেটা সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড মেডিকেয়ার ট্যাক্স, সেটা কিন্তু $500 উপরে যদি নেট ইনকাম হয় তার ক্ষেত্রে প্রযোজ্য। অতএব যারা সেলফ এমপ্লয় তাদের কিন্তু 500-র উপরে বছরে ইনকাম হলেই সেটার উপর কিন্তু হয়তো ইনকাম ট্যাক্স আসবে না, কিন্তু সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সটা জমা যাওয়া উচিত এবং তাদের ফাইলটা করা উচিত। একই সাথে না সেটা কি আলাদা? একই সাথে বছর শেষে ফাইল করবে। আর মানে ইন্ডিভিজুয়াল ট্যাক্সের যখন সে করে তখনই এটার সাথে করবে। হ্যাঁ, সেটা বিষয়। আর বিজনেস ট্যাক্স ফাইলিং সম্পর্কে যদি বলেন, বিজনেস তো বিভিন্নভাবে হয়। একটা অনেকে সোল প্রোপ্রাইটরশিপ বিজনেসও আছে, ব্যক্তি মালিকানা যেটা আমরা বলি। অনেকে পার্টনারশিপে বিজনেস করেন, অনেকে কর্পোরেশন করে বিজনেস করেন। আর কর্পোরেশন অনেকে সাব চ্যাপ্টার এস শেল্টার নেন। তো তাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট। যদি
ব্যক্তি মালিকানা বা সোল প্রপার্টিশিপ হয়, তাহলে বছর শেষে যখন ট্যাক্স ফাইল করে তখনই আলাদা স্ক্যাজুল সিতে করে সেই ইনকামটা ডিক্লেয়ার দিতে পারে। আর পার্টনারশিপ হলে পার্টনারশিপ রিটার্ন করার পরে ওখানে থেকে যে ডিস্ট্রিবিউশন সেটা নিয়ে সে তার ট্যাক্স ফাইল করে। আর কর্পোরেশন তার নিজের ফাইল করে। তো কর্পোরেশনের আপনার সোল প্রপার্টরশিপ এবং পার্টনারশিপের ডেডলাইন একই। আপনার এটা কখন শুরু এপ্রিলে কখন শেষ? ওই বছরের শেষে সাধারণত শুরু হয় যদি ক্যালেন্ডার ইয়ার হয়, এবং শেষ হয় তো একই সময় এপ্রিলের মাঝামাঝি। আর যদি কর্পোরেশন হয়, যদি ক্যালেন্ডার ইয়ারের কর্পোরেশন হয়, তাহলে তার ফাইলিং ডেডলাইন হচ্ছে মার্চ 15। ওই সময় এস কর্পোরেশন হলে সাধারণত ক্যালেন্ডারই হয়, আর অনেক কর্পোরেশন আছে ফিসক্যাল ইয়ার, সেটা নির্ভর করে তার ইয়ার এন্ডিং কখন, সেখান থেকে 2.5 মাস পরে তার ডেডলাইন। সেটা। আর এমপ্লয়ি অ্যান্ড পে চেক, এই বিষয়টা আপনার এখান থেকে সেবা দেওয়া হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে, সেই বিষয়টা যদি বলেন। হ্যাঁ, এখান থেকে দেওয়া হচ্ছে এখানে এই জন্যই যে অনেক আমাদের মাশাআল্লাহ আমাদের কমিউনিটির অনেক বিজনেসম্যান তারা বেশ বড় হচ্ছেন, তাদের ক্ষেত্রে তারা এখন ওই এমপ্লয়ীদেরকে ওই অফিসিয়ালি পে চেকের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন, যেটা খুব ভালো দিক। তাতে তাদেরও সুবিধা হয় এবং এমপ্লয়ীদেরও সুবিধা হয়, সে পে চেক পায়। কেননা এমপ্লয়ীরা অনেক ক্ষেত্রে অল্প আয়ের যারা এমপ্লয়ি তারা অথবা আয়ের প্রুভ করার জন্য ওই পে চেকটা ভালো কাজ করে। যেমন ফর এক্সাম্পল যারা মেডিকেইড বা আপনি বাড়ি কিনতে গেলেও কিন্তু ওই তারা পে স্ট্যাম্প দেখতে চায়। তো এই ক্ষেত্রে ওই যারা পে চেক করে পেমেন্ট করে সেটা এমপ্লয়ের জন্য সুবিধা হয়, এমপ্লয়ীদের জন্য সুবিধা হয়। এবং যারা সাধারণত একটু বড় অর্গানাইজেশন তারা এখন ওই দিকেই সুযোগ নিচ্ছে আর কি। আর আপনার প্রতিষ্ঠান থেকে নট ফর প্রফিট যে অর্গানাইজেশন, সেই ক্ষেত্রে কি কি সেবা দিচ্ছেন? নট ফর প্রফিটের একটু অন্য টাইপের অর্গানাইজেশন। ট্যাক্স এক্সাম যারা স্ট্যাটাস পায় তাদের জন্য ডেডলাইন হলো মে 15। তো এখানে সোশ্যাল অর্গানাইজেশন আছে আর রিলিজিয়াস অর্গানাইজেশন আছে। আমি বেশ কয়েকটা রিলিজিয়াস অর্গানাইজেশনের কাজ করি, যেটা অনেকটা ভলেন্টারিলি করি অ্যাজ এ মানে আমার রিলিজিয়াস বিলিভের জন্য। আর তাছাড়া অন্যান্য নট ফর প্রফিট আছে যারা সিভিক বা সোশ্যাল অর্গানাইজেশন, তাদেরগুলোও করি। তাদের ট্যাক্স এক্সাম স্ট্যাটাস জন্য ফাইলিং যেটা লেন্দি রিকোয়ারমেন্ট, কিন্তু ওইটাও আমরা করি। তারপরে তো তাদের যে ফাইলিং রিকোয়ারমেন্ট সেটাও আমরা দেখি। নট ফর প্রফিটের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন আসলে, তারা কাজ তাদের অ্যাক্টিভিটিসটা কি ধরনের হইতে হয়? এটা বেসিক্যালি আপনার রিলিজিয়াস অথবা সোশ্যাল বা সিভিক অর্গানাইজেশন, যেটার কোনো ব্যক্তি কোনো মালিক না। এটা মালিক হলো সোজা কথা পাবলিক, কোনো ব্যক্তি মালিক নেই, শুধু ট্রাস্টি আছে। ট্রাস্টিটা ওই অর্গানাইজেশনকে চালায় তার বিভিন্ন কমিটির মাধ্যমে। কোনো ব্যক্তি মালিক নেই, যেমন নর্মাল কর্পোরেশনের মালিক থাকে। আপনার যদি কেউ নিজে ওইটা শেয়ার নিতে পারে, এখানে কোনো শেয়ার নেই। কিন্তু কর্পোরেশনের যেমন ব্যক্তি শেয়ার যে যার আছে, একজন বা দুজন বা তিনজন, তারাই মালিক। কিন্তু নট ফর প্রফিট বা ট্যাক্স এক্সাম অর্গানাইজেশনের কোনো মালিক নেই, এটা পাবলিক হলো মালিক। কিন্তু আমরা অনেক প্রতিষ্ঠান বাঙালি, আপনি জানেন বাঙালিদের অনেকগুলা সংগঠন রয়েছে, তারা নট ফর প্রফিট বলে, আসলে কিন্তু সেই জায়গায় পৌঁছানোর জন্য যে যে যাওয়া দরকার অনেকে সেই জায়গায় যেতে পারে না, নামই থাকে অনেকটা। এটা হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমিও ওই রকম অনেক আমার প্র্যাকটিস থেকে দেখতেছি যে অনেকে নট ফর প্রফিট অর্গানাইজেশন হিসাবে তারা রেজিস্ট্রেশন করে, কিন্তু পরে কিন্তু তার যে রিকোয়ারমেন্ট ট্যাক্স এক্সাম স্ট্যাটাস নেওয়া, যেটা যেহেতু লেন্থলি এবং খুব ক্রিটিক্যাল একটা ফাইলিং, সেটাতে আর যায় না। ওটা না হলে কিন্তু ওটা সে ট্যাক্স এক্সাম অর্গানাইজেশন হলো না। তাহলে কিন্তু তার ফাইলিংগুলো রেগুলার কর্পোরেশন হিসেবেই করতে হবে যতদিন পর্যন্ত ট্যাক্স এক্সাম স্ট্যাটাস না পাচ্ছে। পাওয়ার পরে তখন নির্ভর করে তার ফাইলিং রিকোয়ারমেন্ট, ওটা একটু ভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট। নট ফর প্রফিটটা আসলে করার জন্য প্রাথমিক ধাপগুলো কি কি, কিভাবে শেষ? প্রথমে ওই যে স্টেটে করতে চায় সেই স্টেটের রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে তারপরে আপনার যে ট্যাক্স এক্সাম স্ট্যাটাসটা নেওয়া, সেটা আইআরএস এর কাছে নিতে হবে।
ট্যাক্স এক্সাম স্ট্যাটাস না নেওয়া পর্যন্ত ওইটা কাউকে বলতে পারে না যে আপনি আমাকে ডোনেশন দিলে এটা ট্যাক্স ডিডাক্টেবল হবে। নট ফর প্রফিট টেকনিক্যালি সে কিন্তু ট্যাক্স এক্সাম স্ট্যাটাস পায়নি, যার ধরুন টেকনিক্যালি তার সে যে ডোনেশন পাচ্ছে সেটা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রেও টেকনিক্যালি একটু অসুবিধা থেকে যায় এটা ডোনেশন হিসেবে দেখাতে। নট ফর প্রফিট আসলে কি কি সুবিধা থাকে? নট ফর প্রফিট অর্গানাইজেশনে কি কি কাজ তারা করতে পারে? নট প্রফিট ওই জনহিতকর যত কাজ আছে, যেমন রিলিজিয়াস অর্গানাইজেশনগুলো, যেমন মসজিদ, মন্দির বা আপনার অন্যান্য যে ধর্মীয় চার্চ, এই ধরনের জনহিতকর ইয়েতে কাজ করতে পারে, অন্যান্য সমাজ সেবামূলক কাজ করতে পারে। সোজা কথা আপনার ব্যক্তিগত সুবিধার জন্য না, এটা মূলত সাধারণ মানুষের সুবিধা, মানবতার কল্যাণে কাজ মানবতার করা। কল্যাণে কাজ করে। আরেকটা হলো যে আপনার সেলস ট্যাক্স, সেটা সেলস ট্যাক্সটা আসলে কখন শুরু হয় এবং কারা সেটার? সেলস ট্যাক্সটা আপনার যারা সরকারের এরিয়া আছে, এটা স্টেট গভর্নমেন্ট করে, অ্যাডমিনিস্ট্রেট করে। স্টেট গভর্নমেন্টের ইয়ে আছে কি কি ট্যাক্সেবল ইনকাম আছে, যাদের ট্যাক্সেবল সেলস ট্যাক্সেবল ইনকাম আছে বা সরি ট্যাক্সেবল সেলস আছে, তাদেরকে সেলস ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। সেটা কোয়ার্টারলি দিতে হয়। প্রত্যেক কোয়ার্টারলি। আর প্রতি ইয়ার quarterly। শেষে এরকম কোনো ইয়ে নাই যে ইয়ার শেষে যারা খুবই লো ট্যাক্সেবল সেলস, তাদের ক্ষেত্রে অনেক ইয়ারলি গভর্নমেন্ট সুযোগ দেয় ইয়ারলি সেলস ট্যাক্স ফাইল করার। আর যাদের ট্যাক্সেবল সেলস বেশি, তাদের ইন জেনারেল কোয়ার্টারলি ফাইল করতে হয়। আর বিজনেস ইনকর্পোরেশন আর ইনকর্পোরেশন এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কর্পোরেশন আর বিজনেস ইনকর্পোরেশন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? কর্পোরেশনটা হলো বিজনেসেরও হইতে পারে, প্রফিট হইতে পারে, নট ফর প্রফিটও হইতে পারে, যেমন একটু আগে আলোচনা করলাম নট ফর প্রফিট অর্গানাইজেশন, সেটাও ইনকর্পোরেট করতে পারেন। আর বিজনেস ইনকর্পোরেশন মানে যারা ফর প্রফিট, শুধু বিজনেসের জন্য, হ্যাঁ ফর প্রফিট যারা অর্গানাইজেশন, সেটাই বিজনেস ইনকর্পোরেশন। তাদের ট্যাক্স ফাইলিং এর এটা কি কখন তারা ওই বিজনেস কর্পোরেশন তো যেটা আমি বললাম, যেটা ক্যালেন্ডারে হলে মার্চ 15, আর যে ফিসক্যাল ইয়ার হয়, ফিসক্যাল ইয়ার শেষ হওয়ার থেকে 2.5 মাস পরে তাদের ফাইলিং রিকোয়ারমেন্ট। আর নট ফর প্রফিট যারা ট্যাক্স এক্সাম স্ট্যাটাস পেয়ে গেছে, তাদের ফাইলিং রিকোয়ারমেন্ট হচ্ছে মে 15। আর অডিট রিপ্রেজেন্টেশনের বিষয়ে আপনি কাজ করেন, এটা আসলে কারা করতে পারে? রিপ্রেজেন্টেশনটা কারা? অডিট রিপ্রেজেন্টেশনটা আসলে এটা অডিট হয় কারা, যাদের ট্যাক্স রিটার্ন সংক্রান্ত সমস্যায় আছে এবং সেটা আইআরএস বা স্টেট সেটা ধরতে পারছে। তো এখন আমাদের কমিউনিটিতে আমি যা দেখতেছি যে ওই বিভিন্ন জায়গা থেকে অনভিজ্ঞ লোক বা অল্প অভিজ্ঞ লোক অথবা লোভী প্রিপারের কাছ থেকে ট্যাক্স ফাইল করে এই গ্রিডের জন্য দেখা যাচ্ছে ওই বিভিন্ন রকম অডিট আসতেছে। আমার কাছে অনেক অডিট আসছে। তো এগুলাকে রিপ্রেজেন্ট করতে গেলে সঠিক রিপ্রেজেন্টেশন না হলে পরে কিন্তু ওটার রেজাল্ট ভালো হয় না। আমার সুবিধা হচ্ছে যে আমি ওই যেহেতু ওই অডিটের ক্ষেত্রে সরকার কী ধরনের অ্যাপ্রোচ নেয় সেটা আমার জানা আছে। আমার ক্লায়েন্টদেরকে আমি রিপ্রেজেন্ট করতে পারি অনেকের চাইতে ভালো, ওই কারণে যেহেতু আমি ওই আদার সাইড অফ দ্য টেবিল আমি ছিলাম অনেক দিন। সেই রিপ্রেজেন্টেশনগুলো ভালো হয় বলে মনে হয় আমার অডিট অনেক কেস আসতেছে এবং আমার অডিট সাকসেস রেট খুব ভালো, যেটা আমিও খুব গর্ববোধ করি যে ভালো রেজাল্ট এনে দিতে পারতেছে আমার ক্লায়েন্টদেরকে। অডিটের ক্ষেত্রে বিজনেস এবং ইন্ডিভিজুয়ালের বিষয়ে কোনটার মধ্যে বেশি? অডিট ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নেরও অডিট হইতে পারে, বিজনেস ট্যাক্স রিটার্নও অডিট হতে পারে, সেলস ট্যাক্সেরও অডিট হতে পারে, পেরোল ট্যাক্সেরও অডিট হতে পারে, আবার ওয়ার্কার্স কম্পেনসেশনের জন্য অডিট হতে পারে,
হ্যাঁ, আনএমপ্লয়মেন্টের জন্য অডিট হইতে হবে, বিভিন্ন রকম অডিট হয়। তো এরকম আরো অনেক রকম, যেমন যারা ওই যে মানি ট্রান্সফার বিভিন্ন বিজনেসে আছে তাদের আবার অন্যরকম অডিট হয়। হ্যাঁ, সেটাও হইতে পারে, পেট্রোয়েটি অ্যাক্টের আওতায় বিভিন্ন রকম অডিট হইতে পারে। তো সবগুলোতেই আমাদের বিচরণ আছে, এবং এর মধ্যে বলে রাখা পড়ো যে আমি আম, ওই মানি ট্রান্সমিটিং যে কোম্পানিগুলো আছে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ওয়ান, আমাদের অনেক দিনের ক্লায়েন্ট, আরও ক্লায়েন্ট, বেশ কয়েকটা ক্লায়েন্ট আছে। তাদের ওই লাইসেন্স থেকে শুরু করে, ব্যাংকিং বিভাগ থেকে লাইসেন্স করা থেকে শুরু করে তাদের অন্যান্য যে কমপ্লায়েন্স, সেগুলো সবই আমি অনেক দিন যাবত করে আসতেছি। ইনকর্পোরেশন, যখন ইনকর্পোরেশনে করার সময় কি আপনার যে প্রতিষ্ঠান সেখান থেকে সরাসরি করে নাকি কোনো অ্যাটর্নিরও সহযোগিতা নিতে হয়, সেটা আসলে কিভাবে? না, এখানে আমাদের আছে, আমাদের সাথে যেহেতু আলবেনিতে, নিউ ইয়র্ক হলে পরে আলবেনিতে এটা করতে হয়, সাবমিট করতে হয়। ওখানে আমাদের কাউন্টার পার্ট আছে ওখানে। এখানে আমার পক্ষে তো সবসময় আলবেনিতে যাওয়া সম্ভব না, তো ওইখানে বেটার আমি ওইখানে যারা আছে তাদের সাথে করে ওই ইনকর্পোরেশনের ব্যবস্থা করে দিই। আপনার প্রতিষ্ঠানতে আরেকটা সেবা দেওয়া হচ্ছে যে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, সেটা হলো যে আপনার এখানে অনেক ক্ষেত্রে একমাত্র সিপিএ দ্বারাই ফাইন্যান্সিয়াল সার্টিফাই করা যায়। ফাইন্যান্সিয়াল সার্টিফিকেশন অডিট হতে পারে, রিভিউ হতে পারে, কম্পাইলেশনও হতে পারে। সেটা এখানে যে বন্ড, বিভিন্ন কাজের ক্ষেত্রে বন্ড লাগে, বন্ডিং কোম্পানির রিকোয়ারমেন্ট হলো যে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তারপরে অনেক ক্ষেত্রে যেমন ওই যে মানি ট্রান্সমিটিং কোম্পানি, তারপরে যারা ওই বড় বড় সরকারি কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করে, তাদের ওই সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা দিতে হয়। সেটা একমাত্র সিপিএরই করতে পারে। আমি অনেকদিন যাবৎ ওইটা করে আসতেছি, এবং ওই ব্যাপারে আমারও বেশ অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতা এবং সুনাম। আমার অডিট রিপোর্টগুলো অনেকেই ভালোভাবে গ্রহণ করে, বিভিন্ন সরকারি দপ্তর এবং বন্ডিং কোম্পানি। আচ্ছা, যদি বলেন ট্যাক্স প্ল্যানিং এর বিষয়টা যদি বলেন। ট্যাক্স প্ল্যানিংটা হচ্ছে যে আপনার ট্যাক্স ফাইল করার আগে কি কি আপনার করা উচিত। আপনার ট্যাক্স তো আপনি ফাইল করবেন এন্ড অফ দ্য ইয়ার। এখন আপনার ইয়ারের শুরু থেকে আপনার ইনকাম কত হইতে পারে, সেই অনুযায়ী আপনার এক্সপেন্স কত হইতে পারে, সেই অনুযায়ী আপনার ট্যাক্স কত আসতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টেশন রাখলে আপনার সুযোগ সুবিধা নিতে পারেন, এবং ওই বছর শেষে পেনাল্টি থেকে কিভাবে আপনি হইতে পারেন। যেমন একটা নিয়ম, সার্টেন ট্যাক্সের উপরে যদি আপনার ট্যাক্স আসে এন্ড অফ দ্য ইয়ার, তাহলে কিন্তু আপনার পেনাল্টি দিতে হবে। সেই জন্যই আগে থেকে প্ল্যানিং করলে হয় কি, আপনার ওই এস্টিমেটেড পেমেন্ট জমা দিতে পারেন, যাতে আপনার বছর শেষের ব্যালেন্স ট্যাক্স ডিউটা যেন ওই সার্টেন লিমিটের নিচে থাকে। তাহলে হবে কি, তাহলে আপনি ওই আননেসেসারি একটা পেনাল্টিতে পড়বেন। প্ল্যানিংয়ের অনেক সুযোগ আছে, অনেক রকম সুবিধা আছে। যারা প্ল্যানিং অনুযায়ী চলে যে কোনো ক্ষেত্রেই তাদের বেটার হয় এন্ড অফ দ্য ইয়ার ট্যাক্স ফাইল করা। ট্যাক্স প্ল্যানিং এর সাথে ইমিগ্রেশনের একটা রিলেশন রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কি সেবা দিচ্ছেন? ইমিগ্রেশনের ক্ষেত্রে, হ্যাঁ, ইমিগ্রেশনের বিশেষত যারা ওই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে, তখন কিন্তু আপনার ট্যাক্স ফাইলিংটা দেখতে চায়। হ্যাঁ, 3 বছরের, হ্যাঁ, 3 বছর বা 5 বছরের ট্যাক্স রিটার্ন দেখতে চায়। তো সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স ফাইল করা তাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, ট্যাক্স ফাইল না করলে আপনার ইনকাম কত, অনেক সুবিধা আছে। যেমন সার্টেন ইনকামের নিচে ইনকাম হলে পর অনেক সময় যে সিটিজেনশিপের জন্য যে ফি, সেটাও অনেক সময় মৌকুব হয়। তো সেই ব্যাপারে আমরা হেল্প করে আসতেছি আমাদের ক্লায়েন্টদেরকে, ট্যাক্স ফাইলিং সঠিকভাবে করে যাতে তাদের স্মুথলি সিটিজেনশিপ হয়, সেই ব্যাপারে সেই সেবাটাও দিচ্ছেন। সেই সেবা। আর রিয়েল এস্টেট যে সেক্টর রয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠান থেকে কি সেবা দেওয়া হচ্ছে? আমার তো রিয়েল এস্টেটের লাইসেন্সও আছে, তো রিয়েল এস্টেটের ক্লায়েন্টও আছে, এবং রিয়েল এস্টেট আমার ক্লায়েন্ট অনেকেই রিয়েল এস্টেট সম্বন্ধে
জানতে চায়, অনেকে বাড়ি কিনতে চায়, বিক্রি করতে চায়, আহ, এবং তার যে ট্যাক্স কনসিকুয়েন্স সেটা জানতে চায়। সেই ব্যাপারে আমার ক্লায়েন্টরা যথেষ্ট সুযোগ সুবিধা নেয়, এবং যারা আমার কাস্টমার হিসেবে আসেন রিয়েল এস্টেটে, তাদেরকে আমরা ওই সেবাটা দিয়ে থাকি। তো আপনার কে এম হক সিপিএপিসির প্রেসিডেন্ট অ্যান্ড সিও, তো সেই হিসেবে আপনি কমিউনিটিকে কি পরামর্শ দিবেন সর্বশেষ? আমি পরামর্শ দেব যে আপনারা সবাই আম, নিয়ম মাফিক ট্যাক্স ফাইল করুন, এবং যোগ্য ব্যক্তির মাধ্যমে করেন, সম্ভব হলে সিপি এর মাধ্যমে করেন, তা না হলে যারা অভিজ্ঞ এবং যোগ্য তাদের মাধ্যমেই করেন। আইআরএস তার ওয়েবসাইটে গেলেও দেখতে পারবেন, তারা বলে দিয়েছে যাদের আপনার যার কাছ থেকে ট্যাক্স রিটার্ন তৈরি করাবেন তার সম্বন্ধে জেনে তার কাছে যাবেন। অতএব এটা খুবই ইম্পর্টেন্ট। আর আপনারা ওই আপনার দায়িত্ব সবচেয়ে বেশি, ট্যাক্স রিটার্নে ভুল থাকলেও আপনার দায়িত্ব। হ্যাঁ, অতএব যদি কোনোদিন এক্সামিন হয় বা অডিট হয়, আপনাকে এটার খেসারত দিতে হবে। ট্যাক্স প্রিপারের জন্য হয়তো অন্যরকম সরকার পেনাল্টির ব্যবস্থা করবে, কিন্তু আপনি প্রাথমিকভাবে আপনি কিন্তু আপনার ট্যাক্স রিটার্নের জন্য দায়ী। সেই হিসাবে সঠিকভাবে ট্যাক্স ফাইল করুন, এবং অভিজ্ঞ এথিক্যাল ট্যাক্স প্রিপারার, সম্ভব হলে সিপিএর মাধ্যমে ট্যাক্স ফাইল করুন। আপনি এখানে রেগুলার সময় দিচ্ছেন আপনার প্রতিষ্ঠানে, তো বাইরে যারা বলে যে বাইরের লোকদেরকে সেবা দিচ্ছেন বিভিন্ন স্টেটে বা দেশের বাইরে, যদি কোনো কিছু তথ্য জানতে চায় তাহলে আপনার দর্শকদেরকে আপনি জানিয়ে রাখতে পারেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আমার টেলিফোন নাম্বার আছে, আমার জ্যাকসন হাইটের ল্যান্ড ফোন নাম্বার হচ্ছে 718-478-7071। লং আইল্যান্ডের বিজনেস নাম্বার হচ্ছে 631-680-4837। তাছাড়া আমার সেল ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন, 917-939-7877। এরপরেও আমার ইমেলও যোগাযোগ করতে পারেন। ইমেলটা হচ্ছে hawk@cpa.gmail.com অথবা citpcpa@gmail.com। আমার ওয়েবসাইটও আছে, সেখানেও অনেক ইনফরমেশন পেতে পারেন, এটা cpaguru.com। তবে যোগাযোগের বেস্ট মাধ্যম হচ্ছে ইমেল, অথবা আমার সেল ফোন নম্বরে টেক্সট পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি হয়তো আপনাদেরকে সেবা দিতে পারবো। আমার অনেক ক্লায়েন্ট আছেন, তাদের সাথে অনেকের সাথে দেখাও হয়নি কোনোদিন, কিন্তু অনেক দিন যাবৎ আমার ক্লায়েন্ট। ফ্যাক্সের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স নাম্বার হচ্ছে 347-507-1001। ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, ইমেইলে যোগাযোগ করতে পারেন, এবং টেক্সটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর টেলিফোন নাম্বার তো আছেই। অতএব আপনার যেটা সুযোগ হয়, সুবিধা হয়, সেই অনুযায়ী আপনি যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাদের সেবা দিব। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলেনিয়ামের সঙ্গে থাকুন।